ভারতের অবশ্যই প্রয়োজন বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং তার একটা অংশ হবে তিস্তা চুক্তি মানে তিস্তা পানি বন্টন চুক্তিটা সই করা। পশ্চিমবঙ্গে যে প্রায় ৩০% ভোটার মুসলিম, সেই মুসলিমদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক হিসেবে গণ্য করতেন। আমি ব্যক্তিগতভাবে এখনোই কনভিন্স না যে বিএনপি কাছে ৭১ মানে খুব একটা সিরিয়াস ইস্যু। কেরালায় কিন্তু তারা বামফ্রন্টের পতন হয়েছে ঠিকই। কিন্তু তারা ওই অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ ওই লাইনেই এখনো আছে। শুধু দক্ষিণ ছাড়া সব দিকে উত্তর, পশ্চিম, পূর্ব সব দিকেই এখন হিন্দুত্ববাদীর জোয়ার চলছে। তাহলে বাংলাদেশে কেন ইসলামের জোয়ার মানে রাজনৈতিকভাবে ইসলামের জোয়ার চলবে না? তারা মনে করেছিল যে না, আর যত জায়গাতেই হোক না কেন পশ্চিমবঙ্গে বিজেপির জায়গা হবে না। কিন্তু নরেন্দ্র মোদী সেইটাই ভুল প্রমাণ করলেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচনে বিজেপি ভূমিধস বিজয় লাভ করেছে। পরাজিত হয়েছে ১৫ বছর ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সেখানে বিক্ষিপ্ত সহিংসতা ঘটেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ফলাফল সেখানকার রাজনৈতিকতে কতটা প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে নতুন কোনো মাত্রা যোগ করতে পারে কিনা, বিশেষ করে যে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ২০১১ সাল থেকে সেটি অমীমাংসিত রয়ে গেছে, সেটির মীমাংসা সম্ভব কিনা, এসব নিয়ে কথা বলবেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মোস্তফা। সাবির মোস্তফা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আপনি দেখেছেন পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির ভূমিধস বিজয় লাভ করল এবং তৃণমূল কংগ্রেস ৮০টির মতো আসন পেয়েছে। যদিও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনী ফলাফল মেনে নেননি, কিন্তু তারপরেও সেখানে নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে। প্রথম আপনার কাছে প্রশ্ন যে পশ্চিমবঙ্গের রাজনীতি এর আগেও ২০১১, ১৬, ২১ এবং তার আগের নির্বাচনগুলোও আপনি পর্যবেক্ষণ করেছেন। এবারের ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং ভারতীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? এটা তো বলাই যেতে পারে যে এটা আসলে একটা রাজনৈতিক ভূমিকম্প হয়ে গেল। কারণ আপনি দেখেন গত ১০, ১৫, ২০ বছর ধরে ভারতে একটা ওই গেরুয়া স্রোত চলছে। সাফরন ওয়েভ যেটাকে বলছে। সেটা আপনার পশ্চিম দিক থেকে এসে এবং তারা এসে পশ্চিমবঙ্গের সীমান্তে সেটা আটকে গিয়েছিল। তারা সব রাজ্য জিতেছিল। পশ্চিম, উত্তর ভারতে। দক্ষিণ ভারতে অতটা অনুপ্রবেশ করতে পারেনি। কিন্তু তারপরেও কিছুটা উপস্থিতি ছিল। কিন্তু পশ্চিমবঙ্গে একদমই তারা কোনো সুবিধা করতে পারছিল না। এখন তারা পুরো গোটা রাজ্যে আম বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলছে। কাজেই বিজেপির জন্য এটা একটা বিশাল বিজয়। পশ্চিমবঙ্গকে সবসময় দেখা হতো একটা ভিন্ন ধরনের রাজ্য হিসেবে। যেখানে সংস্কৃতি এবং গণতন্ত্র এবং একটু উদার চিন্তাভাবনা, সাম্প্রদায়িক সম্প্রীতি। না সাম্প্রদায়িক সম্পত্তি অত ছিল বলে আমি বলব না। কিন্তু কিছুটা ছিল। অন্যান্য অঞ্চলের চেয়ে ওখানে সাম্প্রদায়িক সহিংসতা অনেক তুলনামূলকভাবে কম হতো। কিন্তু ওখানে যে রেষারেষি ছিল না তা না। কিন্তু তারপরেও অন্যান্য এলাকার তুলনায়, অন্যান্য রাজ্যের তুলনায়, বিশেষ করে উত্তর এবং পশ্চিম ভারতের তুলনায় অনেক সম্প্রীতিমূলক ছিল পশ্চিমবঙ্গ। তো সেখানে বিজেপি জয়ী হবে এবং এমনভাবে জয়ী হবে সেটা অনেকেই আ এক্সপেক্ট করেনি। তারা মনে করেছিল যে না, আর যত জায়গাতেই হোক না কেন পশ্চিমবঙ্গে বিজেপির জায়গা হবে না। কিন্তু নরেন্দ্র মোদী সেইটাই ভুল প্রমাণ করলেন। যে তিনি চেষ্টা করলেন এবং তিনি যেই স্ট্র্যাটেজি নিয়ে এগুলেন সেটাতেই দেখা গেল যে পশ্চিমবঙ্গে আম তার সুবিধা করে নিতে পেরেছেন এবং সেখানে শুধু বিজেপির স্ট্র্যাটেজি না, আমার মতে সেখানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গত ৩ টার্ম ১৫ বছরের যে শাসন, সেটার একটা বড় ভূমিকা ছিল সেখানে। তার পরাজয়ের পিছনে তার নিজের ভূমিকাটা ছিল যথেষ্ট। এখন নির্বাচনের পর বেশ কিছু
বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে এবং আপনি যেটা বললেন যে সেখানে অন্তত অন্য অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এক ধরনের সাম্প্রদায়িক স্থিতিশীলতা ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি বলি বা শান্তি পূর্ণ অবস্থা বলি। আর কিন্তু এটি বিজেপি ক্ষমতায় আসার পর বজায় থাকবে বলে মনে করেন, না নতুন কোনো উত্তেজনা তৈরি হবে এবং যা আবার বাংলাদেশের রাজনীতিতেও সেটির নেতিবাচক প্রভাব ফেলতে পারে? এখন যে সহিংসতার কথা আপনি বললেন, এটা কিন্তু পশ্চিমবঙ্গের নতুন কিছু না। এর আগেও আমরা দেখেছি যখন সিপিএম পরাজিত হয়ে সিপিএমকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস সব ১ম বার ক্ষমতা নেয়, তখনও কিন্তু বেশ সহিংসতা হয়েছিল। একে অপরের অফিস দখল করেছিল এবং মানে মারপিট অনেক হয়েছিল। কাজেই এই যে সহিংসতা হচ্ছে এখন, বিজেপি দখল করল এবং বিজেপির লোকজন গিয়ে তৃণমূলের অফিস দখল করছে এবং কিছু, কিছু জায়গায় তারা অতি উৎসাহী হয়ে আ মাংসের দোকানপাট ভাঙচুর করছে, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। এগুলো কিন্তু একটা তাদের ওই রাজ্যের একটা রাজনৈতিক সংস্কৃতির অংশ। এই ঘটনা আগেও ঘটেছে, এবারে ঘটছে। এটা আহামরি নতুন কিছু না। যদিও এটা দৃষ্টিকটু এবং এটা হওয়া উচিত না বলে সবাই বলেন। কিন্তু সবাই জানেন যে এই ঘটনা ঘটবে। আর এখন সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে বিজেপির যেই অবস্থান নিয়েছিল যে বিজেপি সবসময় বলে এসছে যে পশ্চিমবঙ্গে যে প্রায় ৩০% ভোটার মুসলিম, সেই মুসলিমদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক হিসেবে গণ্য করতেন। সেজন্য বিজেপি যেটা করেছে তারা হিন্দু ভোটারদের দিকে আ আহ্বান জানিয়েছে। হিন্দু ভোটারদের আহ্বান জানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে বাড়তি সুবিধা দিচ্ছে কারণ তারা তাদের ভোট ব্যাংক। কিন্তু আমরা আ মানে হিন্দু ভোট কনসলিডেট করব আমাদের মার্কার নিচে। এবং সেইটাই হয়েছে। হিন্দুরা মূলত বিজেপিকে ভোট দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ভোট পেলেও মুসলমানদের ভোট কিন্তু ভাগ হয়ে গেছে। কিছু, কিছু ভাগ কিন্তু হয়ে আবার গেছে। কংগ্রেস এবং সিপিএম এর দিকে চলে গেছে। কাজেই আবার নতুন একটি দলও হয়েছে। মুসলমানরাও কিন্তু আ হুমায়ুন বাংলাদেশের কবির আ মুসলমানরাও হুমায়ুন কবির নামে একজন রাজনীতিক, তিনি আ আমজনতার উন্নয়ন পার্টি নামে একটি নতুন দল করে নিজে ২ টি আসনে জয়ী হয়েছেন এবং বেশ কিছু আসনে আ মমতার দলকে মানে দল যাতে না জিততে পারে সেই পরিস্থিতি তৈরি করেছেন। হ্যাঁ, এবং সে থেকে বোঝা যায় যে মুসলমানরাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সন্তুষ্ট ছিল না এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদেরকে এক ধরনের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, সেটা তারা মানে মোটেই তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। আম তো মমতা বন্দ্যোপাধ্যায় তার পরাজয়ের জন্য নিজের যেটা আমি আগেই বলছিলাম, তার অবদান নিজের অবদান যথেষ্ট। কিন্তু বিজেপির এই মানে জয়ের ফলে এই হিন্দু-মুসলিম বিভাজনটা এটা একটা সহিংস রূপ নেবে কিনা সেটা অনেকটা নির্ভর করবে যে পশ্চিমবঙ্গে যে নতুন সরকার আসবে বিজেপির নেতৃত্বে বা বিজেপির যে সরকার আসবে সে মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, আম তাদের আচরণ কি হবে? তারা কি করবেন? তারা যদি চান যে এই বিভাজনটা আরো প্রকট হয়ে উঠুক এবং এখানে একটা সহিংসতার রূপ নিক, তাহলে সেটা হবে। কিন্তু আমার মনে হয় না যে কোনো দল সরকারে গিয়ে এরকম একটা সহিংস পরিবেশ সৃষ্টি করতে চায়। কারণ তাদের ১ম কাজই হবে দেখানো যে তারা একটা মানে সিরিয়াস একটা পার্টি এবং তারা রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাই করত তার মানে যেই ভুলভাল করত সেগুলোকে তারা শুধরাবে এবং সবচেয়ে বড় কথা তারা চাইবে যে পশ্চিমবঙ্গে আ অর্থনৈতিক উন্নয়ন হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল যে তিনি বিশেষ করে বড়, বড় শিল্প গোষ্ঠীগুলোকে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আম মানে অন্যান্য এবং আসতেও অন্যান্য দেননি। দলের যারা টাটার সেই প্রকল্পের কথা আমরা জানি যে হ্যাঁ, নন্দীগ্রামে। সেটা তো বহু আগের ঘটনা। কিন্তু এরপরে কিন্তু পশ্চিমবঙ্গে তেমন কোনো শিল্প গড়ে ওঠেনি। এবং সেটাই বিজেপি বলছে যে তারা পশ্চিমবঙ্গে যাতে শিল্প গড়ে উঠে, যাতে বিনিয়োগ বাড়ে সেই চেষ্টাই করবে। কিন্তু সেটা করতে গেলে তাদেরকে রাজ্যকে স্থিতিশীল রাখতে হবে। এখানে কোনো মানে সহিংসতা বা কমিউনাল সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করলে তো আর সেটা হবে না। কাজেই তারা তাদেরকে দেখতে হবে তারা কোনটা করতে চায়। সেটার উপরেই নির্ভর করবে যে হিন্দু-মুসলমান সম্প্রীতি কতটুকু বজায় থাকে। এই সবই আর এখন বিজেপির হাতে। শুভেন্দু অধিকারীর যিনি এই মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি যার, তার ব্যক্তিগত সহকারীকে কিন্তু হত্যা করা হয়েছে এবং বিজেপির দাবি যে এটা রাজনৈতিক কারণেই তিনি হত্যার শিকার হয়েছেন।
সুতরাং ওই পশ্চিমবঙ্গে যে আপনি বলছেন যে নির্বাচনের পর এরকম সহিংসতা এবং হানাহানির ঘটনা এর আগেও ঘটেছে, এবারও ঘটছে। এটি তাৎক্ষণিক হলে তো আমাদের এক ধরনের মানে সেখানকার জনমণ্ডলীর এক ধরনের স্বস্তি। আর যদি সেটি সত্যিই জিয়ে থাকে, সেটা যদি চলতে থাকে, তাহলে তো স্বাভাবিকভাবে সেখানকার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি আতঙ্কিত হবেন। আরেকটি বিষয় আসতে চাই যে একই দিনে আরও 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আসাম, তামিলনাড়ু, কেরালা এবং পন্ডিচেরি। এর মধ্যে আসামে বিজেপি ছিল ক্ষমতায়, বিজেপি আবার আসবে। তামিলনাড়ুতে একটি নাটকীয় ঘটনা ঘটেছে, যেটি দীর্ঘদিন ধরে যারা ক্ষমতায় ছিল সেই উভয় পক্ষকে হটিয়ে দিয়ে সেখানে একটা নতুন দল থালাপাতির যে একজন অভিনেতা, তিনি তার নতুন দল জয়ী হয়েছে এবং সম্ভবত কংগ্রেসের সঙ্গে জোট করে ক্ষমতায় যেতে যাচ্ছেন, সরকার গঠন করতে যাচ্ছেন। আর কেরালায় কংগ্রেস জোট জয়ী হয়েছে বামফ্রন্টকে হারিয়ে, কারণ কেরালায় কখনোই বিজেপির শক্ত ভিত ছিল না। পন্ডিচেরিতে যথারীতি বিজেপি জয়ী হয়েছে। এই পুরো আগামী লোকসভা নির্বাচনে এই 4 রাজ্যের বা পশ্চিমবঙ্গ সহ এই 5 রাজ্যের নির্বাচনী ফলাফল কী ধরনের প্রভাব ফেলতে পারে? এতে কি বিজেপির অবস্থান আরও সংহত হলো, না তাদেরকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে জাতীয় নির্বাচনে? আমার মনে হয় কি, এই নির্বাচনে একটা ঘটনা ঘটলো, যেটা হচ্ছে বামদের পতন। বামদের একেবারে চূড়ান্ত পতন হয়ে গেল। কারণ কেরালা ছিল তাদের একটা দুর্গ। ঠিক যেরকম কেউ ভাবেনি যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে। কারণ বিজেপি ছাড়াও তো অপশন ছিল। কংগ্রেসকে ভোট দিতে পারত মানুষ। একটা অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী দল। কিন্তু তাকে না দিয়ে তারা একটা হিন্দুত্ববাদী দল বিজেপিকে ভোট দিল। কাজেই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তাদের রাস্তা বেছে নিল। তারা ডান দিকে মোড় নিল। বাম দিকে না যেয়ে তারা ডান দিকে মোড় নিল। কেরালায় কিন্তু তারা বামফ্রন্টের পতন হয়েছে ঠিকই। কিন্তু তারা ওই অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ ওই লাইনেই এখনো আছে। তবে বামফ্রন্টের রাজনীতি ভারতে এখন খুবই করুণ অবস্থায় চলে গেল। সেটা একটা নিশ্চিত করে বলা যায়। আর বিজেপির উত্থান হলো আরো শক্ত হলো কিনা, এখন আপনি দেখেন পশ্চিমবঙ্গে তারা এই ফল করল। অর্থাৎ এটা বিজেপির একটা বড় জয়। ওদিকে দিল্লিতেও কিন্তু তারা আম আদমি পার্টিকে হটিয়ে ক্ষমতা দখল করেছে। দিল্লির যে সংসদ, বিধানসভা। কাজেই তারা কিন্তু ২ টো জায়গায় যেটা তাদের হাত মানে নিয়ন্ত্রণে ছিল না, সেটা তারা একটা নতুন করে নিয়ন্ত্রণ নিয়েছে, আরেকটা আবার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে। কাজেই তাদের একটা মানে অগ্রগতি হয়েছে আমি বলব বিজেপির। ওদিকে আসামটা ধরে রেখেছে তারা। আর দক্ষিণে তামিলনাড়ু এবং কেরালায় ভালো করেনি। কিন্তু সেটা নিয়ে তারা অত চিন্তিত হবে না। কারণ দক্ষিণে বিজেপি সবসময়ই একটু কোণঠাসা অবস্থায় ছিল। আর দক্ষিণের ব্যাপার হচ্ছে যে আপনার ভারতের সংসদে যত আসন, তাদের বেশিরভাগ আসনই হচ্ছে পশ্চিম, উত্তর এবং পূর্বে, দক্ষিণে না। মানে পশ্চিমবঙ্গেই মানে তার তাদের রাজ্যের জনসংখ্যার তুলনায় পশ্চিমবঙ্গ বোধহয় 42টি 42টি আসন। হ্যাঁ, আসন সংখ্যা অনেক বেশি। কাজেই মানে যখন এই রাজ্যসভার রাজ্যসভা বলছি, এই বিধানসভা নির্বাচনের ফলাফল অবশ্যই আগামী লোকসভা নির্বাচনকে প্রভাবিত করবে। সেদিক থেকে বলব যে পশ্চিমবঙ্গে বিজেপি এখন একটা শক্ত অবস্থানে থাকবে। তারা দিল্লিতে শক্ত অবস্থানে থাকবে। আসামে তো আছেই। কাজেই বিজেপি আমি বলব আগামী লোকসভা নির্বাচনের জন্য আরো অনেক আ শক্ত অবস্থানে গেল। আর ওদিকে কংগ্রেস যদিও কেরালায় সফল হয়েছে, কিন্তু আম তারা পশ্চিমবঙ্গের যে ব্যর্থতা তাদের এবং অন্যান্য জায়গায় দিল্লিতে যে ব্যর্থতা, সেগুলা কিন্তু তাদেরকে চিন্তিত করবে যে তারা কেন এইসব জায়গায় আম মানে ক্ষমতাসীনদের যখন অবস্থা খারাপ, ক্ষমতাসীনদের নিয়ে যখন মানুষ অসন্তুষ্ট, ওই অসন্তোষ কাজে লাগিয়ে কেন তারা এই মানে ভোটগুলা পেল না? কেন ওগুলো বিজেপির দিকে গেল? এই প্রশ্ন তাদের নিজেদেরকেই করতেই হবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের বিজেপির জয়ে বাংলাদেশের
ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে যে ভারতের সাথে যে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে যে চুক্তি যে হলো না, আর সেটা আশা করছে যে এই বিজেপি সরকার এসে করবে, কারণ আহ, তখন 2011 সালে এই চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তির বিরোধিতা করেছেন। পরবর্তীকালে 13-তে নরেন্দ্র মোদী উদ্যোগ নিয়েছিলেন, সেটিও সফল হতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে। আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে এই তিস্তার পানি বন্টন চুক্তির একটা মীমাংসা হবে? এখন এটা বলা খুব মুশকিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব অ্যাডামেন্ট ছিলেন। ২০১১ সাল থেকেই তিনি অ্যাডামেন্ট যে এই তিস্তা চুক্তিতে তিনি রাজি হবেন না। কারণ তার মতে এইটাতে রাজি হলে ওই তিস্তা পাড়ের ভোটাররা ক্ষিপ্ত হবে তার প্রতি। এখন বিজেপিও সেই চিন্তাভাবনা করতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিজেপি শুধু পশ্চিমবঙ্গের সরকার না, বিজেপি কেন্দ্রের সরকার এবং কেন্দ্রীয় সরকার দেখবে প্রতিটা কাজ তারা জাতীয় স্বার্থের নিরিখে যাচাই করবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা রাষ্ট্রীয় বা জাতীয় স্বার্থের নিরিখে যাচাই করেনি। তিনি যাচাই করেছেন তার দলের একেবারে নির্বাচনী স্বার্থের নিরিখে। এবং খুবই একটা সংকীর্ণ মনো মনো মনোভাব থেকে তিনি এই জিনিসটাকে যাচাই করেছেন। ভারতের অবশ্যই প্রয়োজন বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং তার একটা অংশ হবে তিস্তা চুক্তি মানে তিস্তা পানি বন্টন চুক্তিটা সই করা। কাজেই বিজেপি সেন্টারে দিল্লিতে যে সরকার নরেন্দ্র মোদী তিনি চাইবেন যে আম বিজেপি মানে পশ্চিমবঙ্গের যে বিজেপি সরকার হবে তারা মানে যেন কোনো বাধা না হয়ে দাঁড়ায় এই চুক্তি সম্পন্ন করতে। মানে আপনি মনে করেন তাহলে এটা পুরোটা কেন্দ্রের উপরে নির্ভর করছে এখন? এখন এটা কেন্দ্র থেকে চাপ দিতে পারে। যদি মানে কলকাতায় যে বিজেপি সরকার ক্ষমতা গ্রহণ করবে আর কিছুদিন পরে, তারা যদি বলে যে না এটা একটা রাজনৈতিকভাবে এটা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, তখন কেন্দ্র থেকে তাদেরকে উপর হয়তো চাপ দিতে পারে। কারণ যেহেতু তারা একই সরকার এবং এই পশ্চিমবঙ্গের যে বিজেপি তারা কিন্তু অনেকটা নির্ভরশীল এই অমিত শাহ, নরেন্দ্র মোদী এদের উপর। কাজেই এদের কথা কিন্তু তারা ফেলতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল একেবারে সম্পূর্ণ স্বাধীন একটা দল। সে অন্য কোনো দলের সাথে সংযুক্ত ছিল না এবং কেন্দ্রে কে কি বলল না বলল তাতে তার কিচ্ছু আসে যেত না। কাজেই সে শুধু তার নিজের স্বার্থ দেখত। জাতীয় স্বার্থ বলে তার মাথায় কিছু মানে তার রেডারে কিছু ছিল না। কিন্তু বিজেপি তো সেইভাবে সেই একই আচরণ করতে পারে না। কারণ তারা তো দেশের সরকার, শুধু রাজ্যের সরকার না। কাজেই তাদের কিন্তু দেশের স্বার্থের কথাও ভাবতে হবে এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক অবশ্যই ভারতের স্বার্থে করা দরকার। কাজেই এটা ধরে নেয়া যেতে পারে যে নরেন্দ্র মোদী সরকার কিছুটা প্রভাব রাখবে পশ্চিমবঙ্গ সরকারের উপর যখন কোনো ইস্যু যেটা আরকি আপনার তাদের পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলতে পারে এবং এই তিস্তা চুক্তি, তারপরে সীমান্ত তো অবশ্যই কেন্দ্রের হাতে, এটা রাজ্যের হাতে না। এগুলো যখন মানে বিষয় আসবে, তখন তারা নিশ্চয়ই বিষয়টা জাতীয় স্বার্থের নিরিখে করবে। সো এটা একটা ধারণা করা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা অনড় ছিলেন তিস্তার ব্যাপারে, বিজেপি সরকার কলকাতায় অতটা কঠোর হবেন না। কিছুটা নমনীয় হবেন। কতটা নমনীয় হবেন সেটা অনেকটা নির্ভর করবে বাংলাদেশ কিভাবে নেগোশিয়েট করে, কিভাবে আলোচনা করে। এই কূটনীতির উপর অনেকটা নির্ভর করবে। পশ্চিমবঙ্গের বিজেপি, যেটা হিন্দুত্ববাদী দল হিসাবে পরিচিত, তার এই জয়ের পর বাংলাদেশে ধর্মবাদী দলগুলোর অবস্থান আরও সংহত হওয়া এবং এই ধর্মীয় রাজনীতির উত্থান ঘটার নতুন করে গতি পাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? সম্ভাবনা তো আছেই। কারণ বাংলাদেশের যে ধর্মীয় দলগুলো যাদের একটা বড় উত্থান হয় ২০২৪ সালে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে, তারা তো এখন মূলধারায়। এই ধর্মীয় দলগুলা যেগুলো আগে মূলধারায় ছিল না, কিন্তু এখন তারা মূলধারায় ক্ষমতার আশেপাশেই। ইউনূস সরকার আমলে তারা একদম ক্ষমতার কেন্দ্রে ছিল। এখন একটু আশেপাশে। যেহেতু বিএনপি এখন ক্ষমতায়। তো তাদের না, জন্য এটা জাতীয় সংসদে প্রধান বিরোধী দল, বিরোধী দলও একটি ধর্মবাদী দল। হ্যাঁ, কিন্তু এটাকে কি বিরোধী দল বলবেন? আমি তো ওই দলের মধ্যে বিরোধিতা বলতে কিছু দেখছি না। তো যাই হোক অফিসিয়ালি তারা বিরোধী দল।
যেরকম জাতীয় পার্টিও ছিল বিরোধী দল আগের সংসদে। না, তারা কিন্তু বেশ সংসদের বাইরে ভেতরে বেশ কর্মসূচি নিয়েছে এবং আগামী জুলাই পর্যন্ত তাদের রাজপথে থাকার একটা কর্মসূচি আছে। সুতরাং এখন বিরোধী দল বলা যাবে না তা নয়। বরং বিএনপি তো মনে করে যে জামাত ইসলামী তাদের চাপে রাখতে চাচ্ছে। আমি তো আপনার সাথে এখানে দ্বিমত পোষণ করব। কারণ জামাতে ইসলামী আর এনসিপি যা করছে সেটা হচ্ছে তাদের নিজস্ব একটা এজেন্ডা আছে এই জুলাই সনদ নিয়ে। এবং সেটা নিয়েই তারা করছে। এটা ঠিক বিরোধী দল যে ভূমিকা পালন করার কথা, সরকারের কর্মকাণ্ড, সরকারের নীতি, সরকার পরিচালনা, সেটা নিয়ে প্রশ্ন তোলা, সেটা নিয়ে সরকারকে চাপে রাখা, সেটা নিয়ে আ বিরোধিতা করা না, সেটা নিয়ে সরকারকে জবাবদিহিতা করা। সেটা কতটুকু করছে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তবে তারা যেটা করছে মূলত তাদের যে নিজস্ব যে এজেন্ডা, জুলাই সনদ বাস্তবায়ন, আ অক্ষরে, অক্ষরে বাস্তবায়ন। সেটা নিয়ে তারা সরকারের উপর চাপ সৃষ্টি করবে। কিন্তু সেটা আমি তাকে বিরোধী দল হিসেবে বলব না। আমি বলব যে এটা হচ্ছে ইউনূস সরকারের আমলে যেই কাজ তারা আশা করেছিল হয়ে যাবে, সেটারই একটি কন্টিনিউশন। মানে অন্তর্বর্তী সরকারের বকেয়া কাজ তারা পা বাস্তবায়ন করতে, বকেয়া কাজ পূর্ণাঙ্গ করতে চাচ্ছে। আমার আমা মানে অ এটা অন্তর্বর্তী সরকারের শুধু বকেয়া কাজ না। অন্তর্বর্তী সরকার এটা করছিল এই জামাত, এনসিপি তাদের জন্যই। তাদের এজেন্ট হয়েই তারা এই কাজটা করছিল। কাজেই এখন জামাত, এনসিপিকে এটা পার্লামেন্টে বাস্তবায়ন করতে হবে। কিন্তু বিএনপি এটাতে হয়তো অতটা আগ্রহী না। সেজন্যই এই বচসা। আদারওয়াইজ আমি মানে সংসদে জামাতের ভূমিকায় তেমন জোরালো কোনো মানে সরকারকে কোণঠাসা করা, সরকারকে চাপে রাখা, সরকারের নীতি পরিবর্তন করার, আপনি এই আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বলুন বা তেলের সংকট নিয়ে বলুন বা এই যে হাম নিয়ে টিকা নিয়ে যে ঘটনা ঘটে গেল, শত, শত শিশু মারা গেল, সেটাই নিয়ে বলুন। কি দেখছেন আপনি? আপনি কি রাজপথে বিশাল কোনো কর্মসূচি দেখছেন? আমি তো দেখছি না। না, সেটা নেই, কিন্তু অনেকে বলে যে বিএনপি এক্ষেত্রে বিএনপি ক্ষমতাসীন দলই আক্রমণাত্মক অবস্থান নিয়েছে এবং ৭১কে তারা ঢাল হিসেবে ব্যবহার করছে জামাতের বিরুদ্ধে। আমি জানি না বিএনপি ৭১ কে ঢাল হিসেবে ব্যবহার করছে কিনা। কারণ আমার তো সেরকম কোনো আম কোনো মানে কোনো মানে কোনো কিছু দেখছি না আমি যে ৭১ তাদের ৭১ নিয়ে তারা খুব একটা কিছু করছে। না, জাতীয় সংসদে কিন্তু বিতর্কের অন্যতম প্রধান বিষয় ছিল ৭১ এবং ৭১-এর যারা বিরোধিতা করেছে এবং তাদেরকে বেশ শক্ত ভাষায় কিন্তু জামাতের সমালোচনা করেছেন সরকারি দলের আ জ্যেষ্ঠ নেতারা। আপনি যদি সেটা বলেন আমি আপনার কথা মেনে নিচ্ছি। কিন্তু আপনার আগের আমি ব্যক্তিগতভাবে এখনোই কনভিন্স না যে বিএনপি কাছে ৭১ মানে খুব একটা সিরিয়াস ইস্যু। কারণ তারা যা করেছে এই গত কয়েক মাসে সেখানে ৭১ কে কিভাবে প্রাধান্য দিয়েছে আমি ঠিক জানি না। তো যাই হোক আম আপনি যে অরিজিনাল প্রশ্ন ছিল যে জি, বাংলাদেশে ডানপন্থার উত্থান বা ধর্মবাদী দলের উত্থান দেখছেন কিনা? উত্থান মানে কি? উত্থান তো অলরেডি হয়ে গেছে। আমরা তো উত্থান দেখেছি ২০২৪ সালে। এখন এইটা তাদেরকে আরো কনভিন্স করবে যে ভারতে যদি বিশেষ করে পশ্চিমবঙ্গর মতো রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে ভারতের যেই আ একটা নৈতিক অধিকার ছিল বা নৈতিক একটা অবস্থান ছিল, অধিকার বলব না, একটা অবস্থান থেকে তারা ধর্মনিরপেক্ষতা নিয়ে অন্যান্য দেশকে বিশেষ করে বাংলাদেশকে আ মানে লেকচার দিত। সেই লেকচার দেওয়ার অধিকার ভারতের থাকবে না। কারণ ভারতের এমনকি পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে সবাই ওই মানে তাদের বাঙালিত্বটা জাহির করত এবং তারা কত ধর্মনিরপেক্ষ, তারা কত বাঙালি সংস্কৃতি এবং ভাষার উপর তাদের কত ভালোবাসা। এমনকি নির্বাচনে তো তৃণমূলের বড় স্লোগান ছিল আ জয় বাংলা। না ওইটা না হয় হ্যাঁ, জয় বাংলা কিন্তু তারা কখনো পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র করার জন্য জয় বাংলা স্লোগান দেয়নি। তারা এটা কি কারণে দিয়েছিল আমি জানি না। তবে যাই হোক আম মূল কথা মূল কথা হচ্ছে যে এই মানে মৌলবাদীরা এখন বাংলাদেশের বলবে যে ধর্মনিরপেক্ষতা আর কোন সিরিয়াস একটা মানে রাজনৈতিক কর্মসূচি না বা নীতি হতে পারে না। কারণ এমনকি ভারতের মতো দেশে যেটা এখনো সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ সেখানে দেখা যাচ্ছে যে হিন্দুত্ববাদের আ জোয়ার এখন চতুর্দিকে চলছে। শুধু দক্ষিণ ছাড়া সব দিকে উত্তর, পশ্চিম, পূর্ব সব দিকেই এখন হিন্দুত্ববাদীর জোয়ার চলছে। তাহলে বাংলাদেশে কেন ইসলামের জোয়ার মানে রাজনৈতিকভাবে ইসলামের জোয়ার চলবে না? পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ১২ই ফেব্রুয়ারি।
সেই নির্বাচনে আপনি লক্ষ্য করবেন যে আমাদের পশ্চিম সীমান্তবর্তী জেলাগুলো আর প্রায় সবটা ৮০% আসন জামাত ইসলামী পেয়েছে। মানে এই ফলাফল আ ভারতের ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব রাখছে কিনা বা প্রতিক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কিনা? না, আমার আমার মনে হয় না যে বাংলাদেশের নির্বাচন বা বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তন এগুলা পশ্চিমবঙ্গ নির্বাচনে আদৌ কোনো প্রভাব ফেলেছে। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে যেটা প্রভাব ফেলে সেটা হচ্ছে মানে তারা যেটাকে বলে অবৈধ অভিবাসন। এবং তাদের বিজেপির যেইটা অভিযোগ সবসময় যে বাংলাদেশ থেকে লাখ, লাখ মানুষ বেআইনিভাবে ভারতে গিয়ে বসবাস করছে এবং তাদের অধিকাংশই এই সীমান্তবর্তী রাজ্যগুলো যেমন আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশ এসব পশ্চিমবঙ্গ এসব রাজ্যে আছে এবং এইসব রাজ্যের যে ক্ষমতাসীন দলগুলো তারা তাদেরকে এক ধরনের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। এটার বিরুদ্ধেই ছিল তাদের আ মানে প্রচারণা এবং এটা আজকের না, এটা অনেক বছর ধরে তাদের এই প্রচারণা চালিয়ে আসছে তারা। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তখন তৃণমূল কিন্তু একই অস্ত্র ব্যবহার করেছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বিজেপির কাছে এইটার গুরুত্বটা অনেক বেশি। বিজেপি যখন এই কথাটা বলে তখন মানুষ এটাকে আরো গুরুত্বের সাথে নেয়। অন্যরা বললে ওটাকে একটা নিছক রাজনীতি হিসেবে দেখে। কিন্তু বিজেপির জন্য এটা নিছক রাজনীতি না। তারা মানে তাদের ব্যাপারে মানে সংশয়টা হচ্ছে যে তারা বেআইনি অভিবাসী খেদানোর নাম করে পশ্চিমবঙ্গ থেকে মুসলমান বাঙালি, ভারতীয় বাঙালিকে মানে ঝেঁটিয়ে বার করে দিতে পারে। আসামে দেখা গেল তারা যেসব মানে কর্মসূচি নিল, তাতে লাখ, লাখ মানুষ তাদের নাগরিকত্ব হারানোর উপক্রম হয়েছে। কাজেই এই জিনিসটা ভারতের আমার মনে হয় পশ্চিমবঙ্গের ভোটারদেরকে আরো বেশি প্রভাবিত করেছে। এই বেআইনি অভিবাসন বা বেআইনি অনুপ্রবেশের এই বয়ানটা। এবং বাংলাদেশ থেকে যে মানুষ ভারতে যায় বেআইনিভাবে এটা নতুন কিছু না। এটা বহু বছর ধরে চলে আসছে এবং বাংলাদেশের সরকার সবসময় এটা অস্বীকার করে। কিন্তু আসলে এটা অস্বীকার করার কোনো জিনিস না। কারণ এটা ঘটে এবং এটা সবসময় ঘটেছে। মানব পাচার বাংলাদেশ থেকে ভারতে হয়। এবং এটা ধর্মীয় কারণে না, এটা মানুষের দারিদ্র্যের কারণেই। আমি মানুষের ধর্মীয় জীবিকার কারণের কথা কারণে। বলিনি। আমি ধর্মীয় কারণের কথা না, বলিনি। আমি আমি বলছি সেটাই দারিদ্র্যের বলছি। কারণে। আমি কিন্তু আপনাকে বলছি যে আ ভারতের বিজেপি বা এই ধরনের রাজনৈতিক দলগুলো দেখাচ্ছে যে বাংলাদেশ থেকে মুসলমানরা যাচ্ছে। সেটা যে কোনো বিশেষ সম্প্রদায়ের লোক যাচ্ছে না, সেখানে দারিদ্র্যের কারণে যাচ্ছে, আবার তারা ফেরতও আসছে। যেই কারণেই যাক তাদের বেশিরভাগই মুসলমান। সেটা ঠিক। কারণ বাংলাদেশের ৯৫% মুসলমান। সো বাংলাদেশ থেকে ১০,০০০ লোক কোথাও গেলে তার মধ্যে অধিকাংশ মুসলমান হবে সেটা তো আশ্চর্যের কিছু না। কিন্তু বিজেপি যেটা বলছে যে ওরা ওখানে গিয়ে আশ্রয় পায় এবং তাদেরকে ১ নম্বর হচ্ছে যে তাদেরকে এই তৃণমূল বা আগে সিপিএম তাদেরকে ভোট দিত। কিন্তু তাদের একটা জাতীয় নিরাপত্তা ইস্যু আছে এখানে। তারা মনে করে এই ধরনের অনুপ্রবেশ হলে এরা ভারতের নিরাপত্তার জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। যেহেতু তারা ভিনদেশী এবং ভিনধর্মী, তারা মুসলমান। তো এই ২ টা কথা, এই ২ টা বয়ান আমার মনে হয় পশ্চিমবঙ্গের ভোটারদেরকে আরো বেশি প্রভাবিত করেছে। ওই জামাত কয়টা আসন জিতল সাতক্ষীরায় এবং কুষ্টিয়ায় এবং চুয়াডাঙ্গায়, আমার মনে হয় না সেটা নিয়ে তাদের অত মাথা ব্যাথা আছে। আমরা আলোচনার প্রায় শেষ দিকে। সাবির ভাই, আমরা আলোচনা প্রায় শেষ দিকে। আ শেষ প্রশ্নটি, যেদিন পশ্চিমবঙ্গ নির্বাচনে ফলাফল ঘোষিত হলো সেদিনই বা এর পরদিন আ ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনি বাংলাদেশের সাথে তারা সম্পর্ক এগিয়ে নিতে চান এবং অমীমাংসিত সমস্যাগুলো বিশেষ করে পর্যটন ভিসা বা ভিসা সংক্রান্ত যে জটিলতা আছে সেগুলো কাটিয়ে সামনে এগোনোর কথা বলেছেন। আপনি কতটা আশাবাদী যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নয়ন ঘটবে? আমার মনে হয় আ উন্নয়ন অবশ্যই ঘটবে। কারণ ভারতের দিক থেকে এটা পরিষ্কার যে তারা এই তারেক রহমান নির্বাচনে জয়লাভ করার পর থেকেই তারা যে ধরনের পদক্ষেপ নিয়েছে, যে ধরনের বক্তব্য দিয়েছে তা থেকে পরিষ্কার যে তারা পুনরায় বাংলাদেশের সাথে আগে যে সম্পর্ক ছিল ঐরকম সম্পর্ক হবে না। কিন্তু একটা ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা অবশ্যই করতে চায়। এবং বাংলাদেশের তরফ থেকেও আমরা যেটা দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী
মোহাম্মদ খলিলুর রহমান, তিনি ১ম এই দিল্লিতে গেলেন। সেখানে তিনি বৈঠক করলেন বিভিন্ন ভারতীয় কর্মকর্তাদের সাথে এবং তিনিও এই কথাই বলেছেন যে ২ দেশের স্বার্থে নিজেদের স্বার্থের জন্যই একে অপরের সাথে সম্পর্ক ভালো করা প্রয়োজন। কাজেই তারা এই ধরনের একটা সম্পর্ক গড়ে তুলবে যেখানে একে অপরের স্বার্থ অনুযায়ী তাদের সম্পর্ক থাকবে। অর্থাৎ বাংলাদেশ তার নিজের স্বার্থ দেখবে, ভারত তার নিজস্ব স্বার্থ দেখবে এবং দুজন দুজনের স্বার্থ পূরণ করার জন্য যা করার সেটা করবে। এইটা করলে এই ধরনের একটা সম্পর্ক ২ দেশের মধ্যে প্রয়োজন এবং সেটা সম্ভব। কারণ ২ দেশের সরকারই আমার কাছে মনে হয় এই ব্যাপারে আন্তরিক। এখানে আমরা আরেকটা আশা যেটা করি। হুম, জি। এখানে একটা বিষয় যেটা রয়ে যাবে সেটা হচ্ছে ভারতে যেই হাজার, হাজার আওয়ামী লীগ নেতাকর্মী আশ্রয় নিয়ে আছেন। এই সংখ্যাটা কত আমি জানি না। কেউ বলে ৪০, কেউ বলে ৬৫,০০০। কিন্তু এটা প্রচুর সংখ্যক না, নেতাকর্মী অত আওয়ামী হবে লীগের। বলে মনে হয় না। না, মানে নেতাকর্মী আমি বড়, বড় নেতার কথা বলছি না। কর্মী কিন্তু বহুত আ ভারতে আশ্রয় নিয়ে আছেন কলকাতায় এবং অন্যান্য পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায়। তো এদের ব্যাপারটা একটা মীমাংসা করা দরকার এবং এটা কিভাবে মীমাংসা হবে সেটা ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটা আলোচনার মাধ্যমেই হতে হবে। কারণ এদেরকে দেশে ফিরতে হবে। কিন্তু দেশে ফিরলে যদি এদেরকে ধরে জেলে ঢুকানো হয় তাহলে ভারত তো এদেরকে দেশে ফেরাতে চাইবে না। কিন্তু ভারত তো এদেরকে অনন্তকালের ধরে দেশের মধ্যেও রেখে দিতে চাইবে না। হুম? সো এইটা নিয়ে একটা আলোচনা, একটা মীমাংসা বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে করতেই হবে। আমরাও আশা করি ভারত বাংলাদেশের মধ্যে যেসব অচল অবস্থা আছে, যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেগুলোর মীমাংসা হবে এবং বাংলাদেশের জনগণের স্বার্থে এবং ভারতের জনগণের স্বার্থেই এই সম্পর্ককে এগিয়ে নিতে ২ দেশের সরকারই সচেষ্ট থাকবে এবং তাতে আ যে বিশেষ করে সীমান্তে যে মাঝে, মাঝেই আমরা উত্তেজনা দেখি এবং বাংলাদেশের আ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিক হতাহত হন। আর সেই ঘটনা ভবিষ্যতে ঘটবে না। কারণ কোনো দেশের, কোনো বন্ধুপ্রতিম দেশের সীমান্তেও এরকম রক্তাক্ত হতে পারে না। সাবির মোস্তফা, চর্চাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে।